আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। আপনাদের সঙ্গে আছি আমি কাজী পাপ্পু। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে ডিএনসিসি। বাজারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত মনিটরিং, বলছেন টিপু মুন্সি। আইফোন 15-এ পরিবর্তন হতে যাচ্ছে চার্জিং কেবল, 22 সেপ্টেম্বর বাজারে আসার কথা। কক্সবাজারে অর্গানিক শুটকির চাহিদা বেড়েছে, বিভিন্ন জেলাসহ বিদেশে রপ্তানি হচ্ছে। লিবিয়ার পূর্ব উপকূলে লন্ডভন্ড, 20,000 মানুষের প্রাণহানি। 11 বছর পর এশিয়া কাপে ভারতকে হারালো বাংলাদেশ। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের জওয়ান, দেশে হিন্দি সিনেমা মুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত। এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত হয়েছে 217টি দোকান ও মালামাল। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, মার্কেটটিতে আগুন নিভানোর কোনো যন্ত্র ছিল না এবং অনেক অবৈধ দোকান ছিল। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, ডিএনসিসির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু, কণ্ঠ মেজবা রহমানের। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় 400 দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, মার্কেট ও কাঁচা বাজারে বৈধ অবৈধ মিলিয়ে 700 থেকে 800 দোকান ছিল। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি কর্পোরেশন থেকে দোকান বরাদ্দ দেয়া ছিল 317টি, এর মধ্যে পুড়েছে 217টি দোকান। আগুন লাগার কারণ জানিয়ে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা বলেন, এটা কোন একটা মুদির দোকানের যে পাটটা, যে অংশটা, বিভিন্ন মুদির দোকান আছে, ওই অংশ থেকে আগুনের সূত্রপাত। এটা শর্ট সার্কিট নাকি না কয়েলের আগুন, অথবা কোনো সিগারেটের, অথবা কেউ কি লাগিয়ে দিয়েছে, এই বিষয়গুলি আমরা তদন্তের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। এই বিষয়ে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, আমাদের আর্জি হচ্ছে যে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যেই ব্যবসায়ীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ব্যবসায়ীগুলি যেন তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। এ ধরনের আমরা চাই যে সরকার এদের পাশে এসে দাঁড়াক। বিভিন্ন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, কিছুই খুঁজে পাইতেছি না, মনের সান্ত্বনা কি পাবো, কিছুই তো অবশিষ্ট নাই। সবকিছু দোকানে ধুয়েই চলে গেছে, বাসায় তো কিছু নেই তো কিছু না, সব শেষ। জীবনের সাধনা যা ছিল সব শেষ। মালিকের আমরা কর্মচারী, আমাদেরও তো অবস্থা সিরিয়াস। মালিক সুস্থ হবো কবে আর আমরা সুস্থ হবো কবে? আমরা রোজার ঈদে ইনফরমেশন পাইছিলাম এটা বঙ্গবাজার মতন আগুনটা পোড়ায় দিবে, কিন্তু পরবর্তীতে আর এটা কিছু তো হইলো না। এখন উঠ করে হইলো, বুঝতে পারতেছি না যে ষড়যন্ত্র বলবো না কপালের লেখন। সবই তো শেষ। একটু করে একটা খাইতো, সংসার চলতো। এত বড় ক্ষয়ক্ষতি কখনো হয় না, এই প্রথম দেখলাম এটা এই মার্কেটে। আমরা তো 25 বছর যাবত এখানে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 217টি দোকানের তালিকা পেয়েছি। অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেয়া দোকান ছিল 317টি। সহযোগিতার আশ্বাস দিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের তালিকা করেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। যতটুকু সম্ভব ডিএনসিসির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 3:43 দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপন দল। তাদের দীর্ঘ চেষ্টায় সকাল 9:25 সেই আগুন নিয়ন্ত্রণে আসে। মেজবা রহমান, সংবাদ প্রকাশ। 12 সেপ্টেম্বর মঙ্গলবার দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, বাজারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছে। এছাড়া পরিবহন ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি নির্ভর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।
খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 12 সেপ্টেম্বর মঙ্গলবার দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে 3টি পৃথক প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছে। তিনি আরও বলেন, বাজারে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে আমদানি বাধাসমূহ দূর করা, শুল্ক হার হ্রাস, গ্যাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, বন্দরে দ্রুত খালাস নিশ্চিত করা, এলসি অনুযায়ী পণ্য আমদানি তদারকি করা সহ সম্ভাব্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। চিনি ও ভোজ্য তেলের উপর আরোপকৃত শুল্ক হার অধিকতর যৌক্তিক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে যেন রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য জননিরাপত্তা বিভাগকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, পোল্ট্রি বাজারে অনিয়ম বা মনোপলি রয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে ভোজ্য তেল ও চিনির স্থানীয় বাজার মূল্য সমন্বয় করা হয় বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি নির্ভর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব গরম মশলা সহ অন্যান্য পণ্যের মূল্যের উপর পরিলক্ষিত হচ্ছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। এবারের আইফোন 15 সিরিজের সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে চার্জিং কেবেলে। ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েডের ব্যবহার করা টাইপ সি চার্জার। 12 সেপ্টেম্বর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্ক স্টিভ জবস থিয়েটারে ওয়ান্ডারলাস্ট নামক অ্যাপেলের লঞ্চ ইভেন্টে সর্বশেষ স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়। আইফোন 15 22 সেপ্টেম্বর বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপেল। সঞ্জিদা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। প্রযুক্তি জগতের জায়ান্ট অ্যাপল তার সর্বশেষ ফ্ল্যাগশিপ আইফোন 15 সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসতে যাচ্ছে আইফোন 15 প্রো মডেলের 2টি এবং সামান্য কম শক্তিশালী আইফোন 15 ও আইফোন 15 প্লাস স্মার্টফোন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, এবারের আইফোন 15 সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে চার্জিং কেবলে। ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েডের ব্যবহার করা টাইপ সি চার্জার। 12 সেপ্টেম্বর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে ওয়ান্ডারলাস্ট নামক অ্যাপলের লঞ্চ ইভেন্টে সর্বশেষ স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়। ইভেন্টটি এমন সময় হলো যখন নতুন স্মার্টফোনের বৈশ্বিক চাহিদা 1 দশকের মধ্যে সর্বনিম্নতে নেমে এসেছে। আইফোন 15 ও 15 প্লাস মোবাইল ফোন দুটির প্রধান ক্যামেরা 48 মেগাপিক্সেলের, তবে ডিসপ্লে সাইজ আইফোন 15 এর 6.1 ইঞ্চি ও 15 প্লাসের 6.7 ইঞ্চি। ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু ও ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে তাদের নিজস্ব A16 বায়োনিক চিপ। আইফোন 15 ও আইফোন 15 প্রো ম্যাক্স আরও শক্তিশালী ও দামি এই দুইটি স্মার্টফোন গ্রেড 5 টাইটেনিয়ামের দিয়ে ডিজাইন করা হয়েছে, যার ফলে মোবাইল হবে হালকা ও টেকসই। ডিসপ্লে সাইজ আইফোন 15 প্রো এর 6.1 ইঞ্চি ও 15 প্রো ম্যাক্সের 6.7 ইঞ্চি। পাওয়া যাবে ব্লু, ব্ল্যাক, হোয়াইট ও স্টোন রঙের। আর চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে শক্তিশালী A17 বায়োনিক চিপ। আইফোন 15 এর দাম শুরু হবে $799 মার্কিন ডলার থেকে। আইফোন 15 প্লাসের দাম শুরু $899 মার্কিন ডলার, আইফোন 15 প্রো এর $1099 এবং আইফোন 15 প্রো ম্যাক্সের দাম $1299 থেকে শুরু হবে। সেপ্টেম্বরের 22 তারিখে মোবাইল ফোনগুলো বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপল। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। এবার স্বদেশ সংবাদ। প্রতি মৌসুমে কক্সবাজারের নাজিরার টেক মহালে 50 থেকে 60 হাজার মেট্রিক টন শুটকি উৎপাদন হয়।
আগে কক্সবাজারে পর্যটকদের চাপ বাড়লে ভারত ও মায়ানমার থেকে শুটকি আমদানি করা হতো। বর্তমানে শুটকি পল্লীতে অর্গানিক শুটকির চাহিদা বেড়েছে। এসব উৎপাদিত শুটকি বিভিন্ন জেলা সহ বিদেশে রপ্তানি করা হয়। কক্সবাজার প্রতিনিধি তাফহিমুল আনামের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কণ্ঠ দিয়েছেন রুমি প্রভা। দেশের বৃহত্তম শুটকি পল্লী কক্সবাজারের নাজিরা ট্যাগ সহ জেলার সমুদ্র তীরবর্তী বালুচরের ৩৫টি মহালে এখন পুরোদমে শুটকি উৎপাদনের প্রস্তুতি শুরু হয়েছে। জেলার মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৫০০,০০০ মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যে জেলার ৩৫টি শুটকি মহাল প্রস্তুত করা হচ্ছে। গেল মৌসুমে ৪০,০০০ মেট্রিক টনের অধিক শুটকি উৎপাদন হওয়া সত্ত্বেও চাহিদা বেশি থাকায় ভারত এবং মিয়ানমার থেকে শুটকি আমদানি করতে হয়েছে। সম্প্রতি শুটকি পল্লীগুলোতে অর্গানিক শুটকি তৈরির কারখানা গড়ে ওঠায় বিষমুক্ত শুটকির চাহিদা দিন দিন বাড়ছে। সাগর থেকে ধরে আনা প্রায় ২৫ প্রজাতির মাছ সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হচ্ছে এসব শুটকি। কয়েকদিনের টানা বৃষ্টিতে শুটকি উৎপাদন কিছুটা বিঘ্নিত হলেও এখন অনুকূল আবহাওয়ায় প্রতিদিন গড়ে ৩০০ মেট্রিক টন শুটকি উৎপাদন হচ্ছে। শুটকির মৌসুম পুরোপুরি শুরু হলে দৈনিক উৎপাদন ৫০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। প্রতি বছর শুষ্ক মৌসুমে নাজিরার টেক সহ জেলার উপকূলীয় এলাকায় শুটকি উৎপাদন করা হয়। তবে বৃষ্টি না থাকলে বছরের অন্যান্য সময়েও কিছু শুটকি উৎপাদিত হয়। সাগরের বালিয়াড়িতে বিশেষ উপায়ে তৈরি বাঁশের মাচার ওপর কাঁচা মাছ সূর্যের তাপে ৩ থেকে ৪ দিন শুকিয়ে তৈরি করা হয় এসব শুটকি। এরপর উৎপাদিত শুটকিগুলো পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। নিজেদের উৎপাদন হচ্ছে লাক্কা, ছুরি, কোরাল মাছ, রূপচাঁদা, বাঁশপাতা, কাশকি, মলা, চিংড়ি, তারপর হচ্ছে চেপা, দেশি চেপা, সামুদ্রিক চেপা। চুক্তি করতে আপনার ধরো ৩ হতে ৫-৬ দিন সময় লাগে। এখন তো অফ সিজন, এখন বর্ষাকাল, এখানে হচ্ছে। এখন আমরা মাছ শুকাই, যদি রোদ থাকে তারপর তো মাছ শুকাতে পারি, যদি রোদ থাকে এটাকে স্টপ করে রাখি। ব্যবসায়ীরা বলছেন, প্রতি মৌসুমে নাজিরের টেক শুটকি মহালে মাছের গুঁড়া সহ ৫০ থেকে ৬০,০০০ মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। উৎপাদিত এসব শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। তবে পর্যটক আগমন যত বেশি, শুটকির চাহিদা ততই বাড়তে থাকে। সেক্ষেত্রে ভারত ও মিয়ানমার থেকে আনা হয় নানা প্রকার শুটকি। বাইরে থেকে ইন্ডিয়ান লুটটা, মায়ানমার থেকে আসে বার্মিজ লুটটা, সেটা প্যাকেট সবগুলো আনতে হয় চট্টগ্রাম থেকে। এখানকার মাছও চট্টগ্রামে যায়, সমস্ত মাছ চট্টগ্রামে আর ওখান থেকেই কিনে আনতে হয়। যেগুলো লোকাল আমরা নিজেরা শুকাই, ওগুলো তো আমাদের কিনতে হয় না, এগুলো নিজেরাই প্রোডাক্ট করে কিন্তু কাছে কিনে শুটকি করতে হয়। জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান জানান, এখানে উৎপাদিত শুটকি শুধু কক্সবাজারে নয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর সহ সারা দেশের মানুষের চাহিদা মেটাচ্ছে। এমনকি এখানে উৎপাদিত শুটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হয়। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক খবর। লিবিয়ার পূর্ব উপকূলে ঝড় আর প্রচণ্ড বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তর আফ্রিকার দেশটির এই অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর নগরী দেরনায়। শহরটি রূপ নিয়েছে এক ধ্বংসস্তূপে। নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ এবং ২০,০০০ মানুষের প্রাণহানির অনুমান করছে লিবিয়ার একটি হাসপাতাল। ধ্বংসযজ্ঞের মাত্রা যতটা অনুমান করেছিলেন তার চেয়েও ভয়ঙ্কর। সানজিদা সম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। পূর্ব লিবিয়ার বন্দর নগরী দেরনার কিছু অংশ ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করা মৃতদেহগুলো গণকবর দেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রোববার ১০ সেপ্টেম্বর আঘাত হানা ড্যানিয়েল ঝড়ের সময় একটি বাঁধ ভেঙে দেরনায় ভয়াবহ বন্যা দেখা দেয়, যাতে অন্তত ২৩০০ জন মারা যান। ১০,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, একটি খনন যন্ত্র দিয়ে দেরনার কবরস্থানে কাজ চলছে।
যেখানে মরদেহগুলো ব্যাগ ও কম্বলে মুড়িয়ে একসঙ্গে কবর দেওয়া হচ্ছে। দেরনার এক স্বেচ্ছাসেবক মোহাম্মদ কামাতি বলেন, উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খোঁজ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আমরা সব লিবিয়ান তরুণদের আহ্বান জানাই, যাদের ডিগ্রি আছে বা যে কোনো মেডিকেল অ্যাফিলিয়েশন আছে তারা দয়া করে আমাদের সাহায্য করুন। আমাদের নার্সের ঘাটতি আছে, আমাদের সাহায্যের দরকার। মিশরসহ বেশ কিছু দেশ থেকে সাহায্য আসতে শুরু করেছে লিবিয়াতে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইরান, ইতালি, কাতার ও তুরস্ক জানিয়েছে যে তারা সাহায্য পাঠিয়েছে বা পাঠাতে প্রস্তুত। কিন্তু দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, দেশটির দুই অংশে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার কাজ করছে। পানি প্রকৌশল বিশেষজ্ঞরা বিবিসিকে বলেন, সম্ভবত দেরনা থেকে প্রায় 12 কিলোমিটার দূরের একটি বাঁধ প্রথমে ভেঙে যায়, ফলে পানি প্রবেশ করে দ্বিতীয় বাঁধটি ভেঙে দেয়, যেটি শহরের কাছাকাছি অবস্থিত। রোববার রাতে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় প্রায় 1 লাখ জনসংখ্যার শহর দেরনার মধ্য দিয়ে বন্যার জল নদীর মতো বয়ে যাচ্ছে। গাড়িগুলো স্রোতের মাঝে অসহায়ভাবে ভাসছে। দিনের আলোচিত্রে দেখা যায় কাদা ও ধ্বংসস্তূপে ঢাকা রাস্তার সঙ্গে ধ্বংসপ্রাপ্ত আশেপাশের এলাকাগুলোকে। অনেক মানুষ পানিতে ভেসে গিয়েছেন, অনেকে বেঁচে থাকার জন্য ছাদে আশ্রয় নিয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চল সরকারের হিশাম চকিওয়াত বিবিসিকে বলেন, আমি যা দেখেছি তাতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এটা অনেকটা একটি সুনামির মতো ছিল। পূর্ব লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওথমান আব্দুল জালিল দেরনা মোবাইল ফোনে বার্তা সংস্থা এপিকে বলেন, ধ্বংসের পরিমাণ দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। ট্র্যাজেডিটি খুবই ভয়াবহ এবং এটি সামলানো দেরনা ও সরকারের সক্ষমতার বাইরে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। এবারের এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে 6 রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। শুক্রবার 15 সেপ্টেম্বর বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 8 উইকেটে 265 রান সংগ্রহ করে। জবাবে প্রেমাদাসায় 1 বল বাকি থাকতেই ভারত 259 রানে গুটিয়ে যায়। একটি ডেস্ক রিপোর্ট। নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে পরিবর্তন 4টা। মোহাম্মদ সামির ইনসুইংয়ে লিটনের 2 রানের ইনিংসের ইতি। দারুণ শুরুর পরও ব্যাট হাতে ব্যর্থ তানজিদ তামিম। শার্দুল ঠাকুরের বলে আউট 13 রানে। এনামুল বিজয় সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। ভুল শট খেলে আউট হন দ্রুত। 5-এ নামা মিরাজ করলেন হতাশ। আকসার প্যাটেলের বলে তুলে দিলেন স্লিপে ক্যাচ। দলকে ভরসা দেখান সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় জুটি। 65 বলে সাকিবের 50। সাকিব দেখছিল শতকের স্বপ্ন, তবে অধরা রয়ে গেল তার শতক করার স্বপ্ন। ফিরলেন 80 রান করে। আবারও ব্যর্থ শামীম পাটোয়ারি, ফিরলেন 1 রান করে। 77 বলে হৃদয়ের হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে যা পঞ্চম। 50-র পরপরই হৃদয়ের ফেরা, শামী নিয়েছেন তার উইকেটটা। এরপরেও 265 রান বাংলাদেশের স্কোর। লড়াই করার পুঁজি এসেছে লোয়ার অর্ডারের কল্যাণে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের দ্বিতীয় বলে উইকেট পেলেন তানজিম হাসান সাকিব। রোহিত শর্মাকে আউট করে শুরুটা করলেন রঙিন। পরের ওভারেও তানজিম পেয়েছেন উইকেটের দেখা, ফেরালেন তিলক বার্মাকে। শুভমান গিলের সঙ্গে জুটি গড়েন লোকেশ রাহুল। 57 রানের এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। এরপর অল্প রানেই ফিরলেন ঈশান কিষান। 98 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়েন টিম ইন্ডিয়া। বিপজ্জনক হয়ে ওঠা 26 রান করা সূর্যা কুমারকে ফেরান সাকিব। আর স্টাম্প উপরে জাদেজাকে বিদায় করলেন মোস্তাফিজুর রহমান। ভারতের সংগ্রহ 6 উইকেটে 170 রান। 117 বলে শুভমান গিলের শতক। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেখ মেহেদী ফেরালেন বাংলাদেশের গলার কাটা গিলকে। 121 রান তার ব্যাটে। এরপর কিন্তু বাদ সাধেন আকসার প্যাটেল। শার্দুল ঠাকুরকে নিয়ে জুটি বাঁধেন তিনি। ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। শার্দুল ঠাকুরের পর মাথা ব্যথা হয়ে ওঠা প্যাটেলকে ফেরান তিনি। পরে তামিম ও লিটনের যৌথ প্রচেষ্টায় রান আউটে কাটা পড়েন
মোহাম্মদ সিরাজ। জয় উল্লাসে মাতেন সাকিবরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের স্বস্তির জয়। বিশ্ব আসরে নামার আগে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। মুক্তির কয়েক মাস আগে থেকেই জওয়ানকে ঘিরে যে উন্মাদনা দেখা গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে, এ থেকেই আজ করা গিয়েছিল তার বক্স অফিস সাফল্য। সেসব আশার ঊর্ধ্বে গিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের জওয়ান। তবে দেশে হিন্দি সিনেমা মুক্তি নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। মেজবা রহমানের একটি ডেস্ক রিপোর্ট কণ্ঠ দিয়েছেন সঞ্জিদা শম্পা। বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের জওয়ান। দর্শকরা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে সিনেমাটি দেখার জন্য। দর্শকদের এমন আগ্রহ টের পাওয়া যায় বক্স অফিসের আয়ের হিসাব গুনলেই। বলিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী 500 কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। মাত্র 4 দিনেই 650 কোটির ঘর ছাড়িয়েছে জওয়ান সিনেমার আয়। মুক্তির কয়েক মাস আগে থেকেই সিনেমাটি ঘিরে যে উন্মাদনা দেখা গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে, তা থেকেই আজ করা গিয়েছিল তার বক্স অফিস সাফল্য। সেই সব আশার ঊর্ধ্বে গিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের জওয়ান। মুক্তির দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে 100 কোটির বেশি আয় করেছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি পেছনে ফেলে দিয়েছে আমির খানের দাঙ্গাল আর প্রভাসের বাহুবলীর মতো বড় মাপের সিনেমার রেকর্ডও। এরকম ঝড় চলতে থাকলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন বলিউড বাদশা। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে বেশ বিরোধিতা করেছিলেন দেশের অনেক নির্মাতা। তারা জানান, হিন্দি সিনেমা মুক্তি পেলে দেশীয় সংস্কৃতি নষ্ট হবে। আমাদের দেশের শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, রিক্সাওয়ালা, মাছওয়ালা, তরকারিওয়ালা, তারপরে যারা নাকি খেটে খাওয়া মানুষগুলো সমস্ত দিন কাজ করে বিকেলবেলা একটু পরিশ্রান্ত হয়ে গেলে ওরা একটা ছবি, তাই বলে হিন্দি ছবি চলবে এটা তো কোনো সময় আমরা মেনে নিতে পারবো না। আমরা ওই ভাষার এগেনস্টে আমরা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। আমরা সেই ভাষাকে কেন আমরা এই দেশে স্থান দেব? আর ওই কালচারও আমাদের কোনো প্রয়োজন নাই। অপরদিকে দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মনে করেন, জওয়ান মুক্তির মাধ্যমে দেশে চলচ্চিত্রের বিকাশ হবে। আমি খুবই আনন্দিত এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জওয়ান আমাদের বাংলাদেশে মুক্তি পাওয়ার ফলে সিনেমার শিল্পের আরো বিকাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়াও দেশের গুণী অভিনেত্রী দিলারা ইয়াসমিন বলেন, হল বাঁচাতে হলে হিন্দি সিনেমা চালানো ছাড়া গতি নাই। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। আমরা যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম, হ্যাঁ, আমি কিন্তু ধরেন আমাদের সময় আমরা রেখে আসছি 1500 সিনেমা হল। এখন কয়টা আছে আপনারা নিজেরাও ভালো করে জানেন, 60-70, ম্যাক্সিমাম হয়তো 75টা এরকম। তো সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। সেদিন যেমন কাফনের কাপড় বেঁধে বাধা দিয়েছিল, কিন্তু এখন হচ্ছে কি জানেন, সিনেমা হলগুলোকে বাঁচাতে হলে আমাদের এছাড়া বোধহয় আর কোনো নাই আর কি, করণীয় নাই। তবে জওয়ানের মতো হিন্দি সিনেমা দেশীয় সংস্কৃতির জন্য আদৌ ক্ষতিকর কিনা তা সময়ই বলে দেবে। এসব বিতর্ক ঠেলে জওয়ান এগিয়ে যাচ্ছে তার নিজ গতিতে। একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডে। সিনেমাটির এমন সাফল্যে জওয়ানের পরবর্তী সিকুয়াল জওয়ান 2 দ্রুত আসবে বলে জানিয়েছেন নির্মাতা অ্যাটলি কুমার। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।